গাড়ির লাল বাতি দুটো বাঁক ঘুরে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল, কিন্তু আমার চোখের সামনে শুধু রয়ে গেল একজোড়া আতঙ্কিত চোখ। রাস্তাটা হঠাৎ করে বড্ড বেশি খালি আর চুপচাপ লাগছিল। কয়েক সেকেন্ড আগের ক্যাচ ক্যাচ শব্দ, ইঞ্জিনের গর্জন, সব যেন আমার মাথার ভেতর চাবুকের মতো বাড়ি মেরে এক মুহূর্তে থেমে গেছে। আমি দেয়ালের ছায়া থেকে বের হয়ে সেই লোহার গেটটার সামনে এসে দাঁড়ালাম, যেখানে একটু আগেই গাড়িটা দাঁড়িয়েছিল। বাতাসে পোড়া ডিজেলের হালকা গন্ধটা তখনও ভাসছে। বুকের পকেটে রাখা দুল দুটো পাথরের মতো ভারী মনে হচ্ছে। ভেতরে কিছু একটা ছিনে যাচ্ছিল। ওই চোখে ভয় ছিল, কিন্তু তার সাথে অন্য কিছুও ছিল, একটা আকুতি, একটা নীরব চিৎকার, যা আমি ছাড়া আর কেউ হয়তো শোনেনি। শালা, লোকটা ওকে ওভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেল যেন ও কোনো মানুষ না, একটা খেলার পুতুল। আমার চোয়াল শক্ত হয়ে এলো। সমস্ত রাগ, ঘৃণা আর অসহায়ত্ব একসাথে মিলে আমার রক্ত গরম করে দিচ্ছিল। এই মুহূর্তে মনে হচ্ছিল গেটটা ভেঙে ফেলি, কিন্তু আমি কে? এই গেট ভাঙার মতো ক্ষমতা কি আমার আছে? আমার জগৎটা তো ওই তেলচিটে গ্যারেজ আর 300 স্কোয়ার ফিটের ঘুপচি ঘর। ওই এক পলকের দৃষ্টি বিনিময়ে আমার সব হিসাব ওলটপালট করে দিয়ে গেছে। এটা শুধু ছাদের ওপরের আড়ালের নেশা নয়, এটা এখন তার চেয়ে অনেক বেশি কিছু, অনেক বেশি ভয়ঙ্কর। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম, শরীরটা অসাড়। আমি এর আগের আরমান নেই। আমার ভেতর কিছু একটা মরে গেছে, আর তার জায়গায় জন্ম নিয়েছে খাতারনাক কিছু একটা। গাড়ির নরম গদিতে বসেও আমার শরীরটা শক্ত হয়েছিল। বাইরের শহরের আলো নিসর্গ চিত্রের মতো দ্রুত পেছনে চলে যাচ্ছে, কিন্তু আমার চোখ কিছুই দেখছিল না। আমার চোখের সামনে কেবল ভাসছিল দেয়ালের অন্ধকারে মিশে থাকা সেই ছায়ামূর্তিটা। ওর ধারালো জেরি চোখ দুটো। ও ওখানে ছিল, ও সবটা দেখেছে। আমার অপমান, আমার অসহায়ত্ব, সব। চুপ করে আছিস যে? ভয় পেয়েছিস? নাসির ভাইয়ের শীতল গলাটা আমার চিন্তায় ছেদ ঘটালো। আমি তার দিকে তাকালাম না। আমার দৃষ্টি জানালের বাইরে স্থির। আমার নীরবতাই ছিল আমার জবাব। ভালো বংশের ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় তা তো শিখিসনি, এখন থেকে শিখবি। নাসির ভাইয়ের কণ্ঠে বিজয়ের সুর। আগামী সপ্তাহে তোর বিয়ে। জুনাইদ ছেলেটা হিসাবে হীরের টুকরো, বাবার ব্যবসার জন্য ভালো হবে। তোর মতামত এখানে জরুরি না, যা করার আমরাই করব। বিয়ে শব্দটা একটা চারের মতো আমার গালে এসে লাগলো। আমার শরীরটা থরথর করে কেঁপে উঠল। তাহলে এই ছিল আমার চূড়ান্ত পরিণতি? এই জন্যই এত তাড়াহুড়ো করে এখানে আনা? ওরা আমাকে বিক্রি করে দিচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা জন্তুর মতো অনুভব করছিলাম। হঠাৎ করে আরমানের সেই জলজলে চোখের কথা মনে পড়ল। সেই দৃষ্টিতে হার ছিল না, ছিল এক জমাট বাঁধা আগুন। এক অদ্ভুত বুনো সাহস আমার ভেতরটা নাড়িয়ে দিল। এই পশুদের কাছে আমি এভাবে হেরে যাব না। এই জেলখানা থেকে বের হবার পথ আমাকেই খুঁজতে হবে, যেভাবেই হোক। নিজের সেই স্যাঁতসেঁতে অন্ধকার ঘরটায় যখন ফিরলাম, তখন মনে হলো চারপাশের দেয়ালগুলো আমাকে চেপে ধরছে। চৌকির ওপর শরীরটা ফেলে দিলাম, কিন্তু শান্তি পেলাম না। চোখ বন্ধ করলেই গাড়ির ভেতর থেকে দেখা লায়লার সেই ফ্যাকাশে মুখটা ভেসে উঠছিল। এই প্রথম তার অসহায়ত্বের চেয়ে আমার অক্ষমতা আমাকে বেশি পোড়াচ্ছিল। আমি কিছুই করতে পারলাম না। একটা রাস্তার কুত্তার মতো অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে রইলাম। পকেট থেকে কাপড়ের পুটলিটা বের করলাম। সোনার দুল দুটো হাতে নিতেই একটা ঠান্ডা স্রোত আমার শরীর বেয়ে নেমে গেল। এটা এখন আর শুধু দয়া বা অপমান নয়, এটা একটা দায়িত্বর মতো মনে হচ্ছে। একটা সংযোগ যা ওই 3 তলা বাড়ির দেয়াল ভেদ করে আমার এই নোংরা ঘর পর্যন্ত পৌঁছেছে। সারা রাত ঘুমাতে পারলাম না। টুল বক্সটা খুলে সবচেয়ে ভারী রেঞ্জটা হাতে নিয়ে বসে রইলাম। লোহার ঠান্ডা স্পর্শতা আমার ভেতরের আগুনকে আরও উস্কে দিচ্ছিল। মনে হচ্ছিল হয় নিজের মাথাটা ফাটিয়ে ফেলি, না হয় ওই পশুটার। পরদিন সকালে ক্ষুধা পেটে আর ভাঙা মন নিয়ে কাজের খোঁজে বের হলাম। ধোলাইখালের পুরনো লোহার দোকানে, নবাবপুরের মোটর পার্টসের দোকানে, সবখানে ঘুরলাম। সবাই আমার কালিঝুলি মাখা হাত আর ছেঁড়া স্যান্ডেলের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। আসলাম ভাইয়ের মতো একজনও কাজ দিতে রাজি হলো না। দুপুর দিকে এক পরিচিত দোকানদার জানালো ওই 3 তলা বাড়ির মালিক নাকি এলাকার প্রায় সব দোকানে বলে দিয়েছে যে আমাকে যেন কেউ কাজ না দেয়। আমার ভবিষ্যৎটাও তারা কিনে নিয়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি মরে গেছি, শুধু আমার লাশটা হেঁটে বেড়াচ্ছে। লায়লার মুখটা বারবার মনে পড়ছিল। তার জন্য আমার এই অবস্থা, এই ভাবনাটা আমাকে কষ্ট দেওয়ার বদলে আরও জেদি করে তুলছিল। এই খেলাটা ওরাই শুরু করেছে, কিন্তু শেষটা আমার হাতেই থাকতে হবে। আত্মীয়ের বাড়িটা যেন আরেকটা সোনার খাঁচা। দামি সোফা, ঝাড়বাতি, দেওয়ালে দামি ছবি, সবই আছে, শুধু প্রাণ নেই।
সবাই আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন আমি একটা মূল্যবান শোপিস, যার গায়ে সামান্য ধুলোও লাগতে দেওয়া যাবে না। মা সারাক্ষণ আমার পাশে পাশে ঘুরছিলেন আর জুনাইদের পরিবারের প্রশংসা করছিলেন। তার চোখে মুখে ছিল লোভ আর উত্তাকাঙ্ক্ষার ঝলক। দেখলি ছেলেটা কি সুন্দর করে কথা বলে, ওদের কত টাকা, কত সম্মান, তোর ভাগ্যটা খুলে গেল মা। মা আমার চুলে হাত বোলাতে বোলাতে বললেন। আমার বমি আসছিল। এই ভণ্ডামি, এই লোক দেখানো ভদ্রতা সব অসহ্য লাগছিল। আমার মন পড়েছিল পুরান ঢাকার সেই ঘুপচি গলিতে, যেখানে একটা ছেলে শুধু আমার দিকে তাকানোর অপরাধে নিজের রুটি রুজি হারিয়েছে। তার তীব্র অপমানিত দৃষ্টিটা আমার ঘুম কেড়ে দিয়েছে। আমি কি পারবো এই অন্যায়ের বোঝা মাথায় নিয়ে নতুন জীবন শুরু করতে? ওই জুনাইদের মতো পরিপাটি নরম ছেলেদের দিকে তাকালে আমার ঘৃণা হয়। আমার চোখে এখন শুধু ভাসে ওই ময়লা শার্ট পরা উস্কো খুস্কো ছেলেটা। তার চোখে যা আগুন ছিল তাই মানুষগুলোর মতো হাজারটা ঝাড়বাতির আলোতেও নেই। রাতে নিজের জন্য বরাদ্দ করা ঘরটার দরজা বন্ধ করে আমি বিছানার ওপর রাখা নিজের সাদা ওড়নাটার দিকে তাকিয়ে রইলাম। ওই ওড়নাটাই ছিল আমাদের প্রথম নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী। ওটাকে বুকে ধরে আমি নিঃশব্দে কাঁদলাম। কিন্তু এই কান্না দুঃখের নয়, এই কান্না তীব্র ঘৃণার আর জমে ওঠা এক বিদ্রোহের। দুদিন পর শুক্রবার এলো, সেই ভয়াবহ দিন। আমাকে দামি একটা শাড়ি পরানো হলো, যা আমার কাছে কাফনের কাপড়ের মতো মনে হচ্ছিল। জুনায়েদ আর তার পরিবার এলো। বসার ঘরে দামি আতর আর দাম্ভিকতার বন্ধ মিলেমিশে একাকার হয়ে গেছে। জুনায়েদ আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছিল। সেই হাসিতে কোনো আন্তরিকতা ছিল না, ছিল অধিকার বুঝে নেওয়ার প্রস্তুতি। বাবা আর নাসের ভাই তাদের ব্যবসার নানা গল্প করছিল। এক পর্যায়ে জুনায়েদের বাবা মোমেন সাহেব বলে উঠলেন, আমাদের বংশে আমরা সব সময় দেখে এসেছি মেয়েরা ঘরের লক্ষ্মী, তাদের জায়গা ঘরের ভেতরে। লায়লা মেয়েটা যেমন শান্ত, তাতে বোঝা যায় আপনাদের বাড়ির শাসন কত ভালো। নাসের ভাই গর্বে হেসে বলল, চাচা, ওকে আমরা বাইরের হাওয়া পর্যন্ত লাগতে দেই না, বাজারের সস্তা লোকদের ছায়া থেকেও দূরে রাখি। ছোট লোকের বাচ্চা, বস্তির কুত্তা, আমার ভাইয়ের বলা কথাগুলো আমার মাথায় আবার বাজতে শুরু করলো। সস্তা লোক কারা এরা? যাদের কপাল আমার মতো সোনার চামুক মুখে দিয়ে হয়নি তারা? আমি আর সহ্য করতে পারলাম না। আমার ভেতরে জমে থাকা সব ঘৃণা যেন একটা বাক্য হয়ে বেরিয়ে এলো। আমি সরাসরি জুনায়েদের দিকে তাকিয়ে ঠান্ডা শান্ত গলায় বললাম, আপনারা কি আপনাদের গাড়িটা সবসময় গ্যারেজেই রেখেলেন? বাইরের ধুলোবালি বা সস্তা লোকদের ছায়া পড়ার ভয়ে রাস্তায় নামান না? আমার কথায় পুরো ঘরটা পিন পতন নীরবতায় ছেয়ে গেল। জুনায়েদের মুখের হাসি মিলিয়ে গেছে, নাসের ভাইয়ের চোখ রাগে লাল হয়ে উঠেছে। বাবা হতভম্ব। আমি জানি আমি একটা আগুন জ্বালিয়ে দিয়েছি, যা লেলিহান শিখা প্রথমে আমাকেই পোড়াবে। কিন্তু আমার কোনো আফসোস ছিল না। এই নীরব প্রতিবাদটুকুই ছিল আমার অস্ত্র। সভা সেদিনই ভেঙে গেল। মোমেন সাহেবরা অপমানিত মুখ নিয়ে চলে যাবার পর আমার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছিল তা অনুমেয়। নাসের ভাই আমার হাত কাপড়ায় মুচড়ে ধরে তার ঘরে টেনে নিয়ে গেছিল। বাবার চিৎকারে পুরো বাড়ি কাঁপছিল। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমার ভয় করছে না, বরং নিজেকে অনেক হালকা লাগছে। মনে হচ্ছে প্রথমবার আমি নিজের হয়ে কথা বলেছি। সেদিন রাতে আমার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, আমার ফোন কেড়ে নেওয়া হয়েছে। আমি পুরোপুরি একজন বন্দী। আমি জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকার গলির দিকে তাকিয়েছিলাম। আরমানের কি অবস্থা? ও কি জানে এখানে কি ঘটে গেছে? আমার জন্য সে আর কত প্রস্টার হবে? হঠাৎ করে আমার চোখ পড়ল ওপাশের একটা বাড়ির ছাদে। আবছা অন্ধকারে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। আরমান? না, এটা আরমান নয়। লোকটার চেহারা বা শরীর কোনোটাই আরমানের মতো নয়। সে আমাদের বাড়ির দিকেই তাকিয়ে আছে। তার হাতে একটা ফোন, আর সে ফোনে কারোর সাথে কথা বলছে। কিছুক্ষণ পর সে ফোনটা নামিয়ে গলির অন্ধকারে মিলিয়ে গেল। লোকটাকে আমার খুব চেনা চেনা মনে হলো, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না। পরদিন সকালে যখন জমিলা খালা লুকিয়ে খাবার দিতে এলো, তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়েছিল। সে ফিসফিস করে বলল, আম্মাজান, বড় সাহেব নতুন দারোয়ান রাখছে, আর কাল রাইটটা আমি তারে আসলাম ভাইয়ের সাথে কথা কইতে দেখছি। আপনার ভাইয়ের লোক সব দিকে নজর রাখতেছে। কথাটা শোনার সাথে সাথে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আসলাম ভাই অর্থাৎ আরমানের ওই আগের দোকান মালিক। তাহলে নাসের ভাই শুধু আরমানের চাকরি কেড়ে নিয়েই শান্ত হয়নি, সে এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। আমার ভেতরটা ভয়ে কেঁপে উঠল। ওরা আরমানের বড় কোনো ক্ষতি করার পরিকল্পনা করছে। তাকে সাবধান করা দরকার, কিন্তু কিভাবে? এই বন্ধ ঘর থেকে আমি একটা শব্দও বাইরে পাঠাতে পারবো না। ঠিক তখনই জমিলা খালা কাপা কাপা হাতে তার শাড়ির আঁচল থেকে একটা ছোট্ট মোড়ানো কাগজ আমার হাতে গুঁজে দিল। কাল রাইতে পোলাটা আমার বাড়ির সামনে আইছিল, এইটা আপনাকে দিতে কইছে। আমার কাঁপা কাঁপা হাতে আমি চিরুটটা খুললাম। ভেতরে আমার দেওয়া সোনার দুল দুটো
আর তার সাথে ভাঁজ করা একটা নতুন চিঠি। আমার কাপা কাপা হাতেই ধরা একজোড়া সোনার দুল আর ভাঁজ করা একটা ছোট্ট কাগজ। আমার ঘরের নিস্তব্ধতায় নিজের বুকের ধুকপুক শব্দও যেন বিকট জোরে শোনাচ্ছিল। বাইরে থেকে লাগানো তালার শীতল বাস্তবতা আর জমিলা খালার ভীত ফিসফিসিয়ে বলা কথাগুলো আমার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। বড় সাহেব নজর রাখতাছে, আসলাম ভাইয়ের সাথে কথা কইতে দেখছি। তার মানে নাসির ভাই শুধু আমাকে বন্দি করেই ক্ষান্ত হয়নি, সে এখন আরমানের পিছু নিয়েছে। একটা নিরীহ ছেলেকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার ভাই একটা হিংস্র পশুর মতো লেগে আছে। আর এর মধ্যেই এই চিঠি। ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেছে? এই আগুন নিয়ে খেলার পরিণতি যে কি হতে পারে তা কি সে বোঝে না? আমি দ্রুত দুল দুটো আর কাগজটা বালিশের নিচে গুঁজে দিলাম, যেন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কোনো অদৃশ্য চোখ আমাকে দেখে ফেলবে। আমার হাত বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। সব ভয় আর দুশ্চিন্তা ছাপিয়ে চিঠিটা খোলার জন্য একটা তীব্র বুনো কৌতূহল আমার ভেতরটাকে তোলপাড় করে দিচ্ছিল। দরজাটা আরেকবার দেখে নিয়ে আমি কাপা কাপা হাতে চিঠিটা খুললাম। হাতের লেখাটা আর আগেরবারের মতো গোছানো নয়, এবড়ো খেবড়ো, যেন প্রচণ্ড রাগ বা তাড়াহুড়োর মধ্যে লেখা। আপনার দয়া বা খয়রাতির আমার দরকার নেই। আমি ভিখারি হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান এখনও বিক্রি হয়ে যায়নি। এই দুল আপনার ভাইয়ের মুখে ছুঁড়ে মারার ইচ্ছে ছিল, কিন্তু জিনিসটা আপনার দেওয়া, তাই পারলাম না। আপনার দুনিয়া আপনার কাছেই থাক, আমার দিকে আর তাকানোর ভুল করবেন না। আপনার ছায়াও আমার জন্য বিপদ। প্রতিটা শব্দ যেন এক একটা চাবুক। কোনো কৃতজ্ঞতা নেই, কোনো নরম কথা নেই, আছে শুধু ধারালো কঠিন আত্মসম্মানবোধ আর তীব্র অপমান। আপনার ছায়াও আমার জন্য বিপদ। কথাটা আমার বুকে এসে ছুরির মতো বিঁধল। তাহলে আমি তার জন্য শুধুই একটা অভিশাপ? আমার ভেতরের ভয় আর অপরাধবোধের সাথে মিশে গেল এক অদ্ভুত কষ্ট। সে ঠিকই বলেছে, আমি তার জন্য বিপদ ছাড়ার কিছুই নই। কিন্তু চিঠিটা পড়ে যে আমার কেন কান্না পাচ্ছিল না তা আমি জানি না। বরং তার এই ঔদ্ধত্য, এই হার না মানা মনোভাব আমার ভেতরে নিভে যাওয়া আগুনটাকে আবার উস্কে দিল। সে আমার দয়া চায় না, সে আমার কাছে করুণা ভিক্ষা করছে না, সে এখনও লড়ছে। আর আমি এখানেই সোনার খাঁচায় বসে শুধু নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি। না, আর না। রাতের অন্ধকারে জমিলা খালার বাড়ির সামনে থেকে যখন ফিরলাম, বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। দুলগুলো ফেরত দিয়ে মনে হলো কাঁধ থেকে মস্ত বড় একটা বোঝা নেমে গেল। এই প্রথম মনে হলো আমি ঠিক কাজটা করেছি। আমার পেটে খিদে, পকেটে শূন্যতা, কিন্তু শিরদাঁড়াটা সোজা। ওই বড় লোকের করুণা নিয়ে বেঁচে থাকার চেয়ে না খেয়ে মরে যাওয়াও ভালো। নিজের ঘুমচি ঘরে ফিরে সেই রাতে প্রথমবার আমি শান্তিতে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। চোখ বন্ধ করলেই লায়লা সেই গাড়ির ভেতর থেকে দেখা ফ্যাকাশে মুখটা মনে পড়ছিল, আর তার চিঠির সেই কথাগুলো, পারলে আমাকে ক্ষমা করবেন। মেয়েটা তাহলে নিজের ভাইয়ের মতো নয়, তার ভেতর হয়তো এখনও কিছুটা মনুষ্যত্ব বেঁচে আছে। কিন্তু এসব ভেবে আমার কি লাভ? সে রাজপ্রাসাদের রাজকন্যা আর আমি রাস্তার কুত্তা। নাসির ভাইয়ের কথাই তো সত্যি, আমাদের জগৎ দুটো আলাদা, আর এই দুটো জগৎ মেশার চেষ্টা করলেই এমন বিস্ফোরণ ঘটবে। পরের কয়েকটা দিন আমার জন্য নরকের মতো কাটল। কাজ নেই, টাকা নেই, বাড়িওয়ালা দুবেলা ভাড়ার জন্য তাগাদা দিচ্ছে। চিড়ে ভেজানো পানি খেয়ে দিন কাটাচ্ছিলাম, কিন্তু পেটের জ্বালার চেয়েও বড় হয়ে উঠেছিল আমার জেদ। আমি এই শহর ছেড়ে পালাবো না, এই গলিতেই থাকব, ওই 3 তালা বাড়ির সামনে দিয়েই প্রতিদিন হেঁটে যাব, দেখি কার কত ক্ষমতা। এই শহরের অলিগলিতে আমি বড় হয়েছি, এখানেই আমার শেকড়। একটা বড় লোকের গুন্ডা এসে আমাকে আমার নিজের জায়গা থেকে উচ্ছেদ করে দেবে, এত সোজা না। আমার কালিমাখা হাতে হয়তো টাকা নেই, কিন্তু হিম্মত আছে। ওই হিম্মতটুকুই আমার শেষ সম্বল। আমি ঠিক করলাম নিজে কিছু একটা করব। পুরনো লোহালক্করের ব্যবসা সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে, কিন্তু তার জন্যও তো কিছু টাকার দরকার। কোথায় পাবো? আমার ঘরটা এখন আমার কাছে সত্যিকারের জেলখানা মনে হচ্ছিল। দিনের বেলা মা 1-2বার এসে দরজার বাইরে থেকে কথা বলে যান। তার কথা এখন আর আগের সেই স্নেহ নেই, আছে শুধু শীতল হতাশা আর বিরক্তি। আমাদের মান সম্মান যা ডোবানোর তুই ডুবিয়েছিস, এখন চুপচাপ এখানে পড়ে থাক, তোর বাবা সময় হলেই ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা? হয়তো অন্য কোনো ব্যবসায়ী ছেলের সাথে আমার সওদা করা হবে। আমার হাতে এখন একটাই কাজ, আর মানে সেই চিঠিটা বারবার পড়া। প্রতিবার পড়ার সাথে সাথে অক্ষরগুলো আমার কাছে আরও জীবন্ত হয়ে উঠছিল।
আপনার ছায়াও আমার জন্য বিপদ। কথাটা যতবার পড়ছিলাম ততবারই আমার মনে হচ্ছিল আমাকে এই ছায়াটা সরিয়ে নিতে হবে, শুধু নিজের জন্য নয়, তার জন্য। আমি তার বিপদের কারণ হতে পারি না। আমার বিদ্রোহ যে তার জীবনটাকে আরও দুর্বিষহ করে তুলছে, এটা ভেবে আমার দম বন্ধ হয়ে আসছিল। রাতে যখন পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে যেত, আমি জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে থাকতাম, ওই পাশের ভাঙাচোরা বাড়িগুলোর দিকে। আমার চোখ শুধু আরমানকেই খুঁজত, কিন্তু তাকে দেখতাম না। বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে যেত। নাসের ভাইয়ের হিংস্র মুখটা মনে পড়তেই শরীরটা কেঁপে উঠত। সে কি আরমানের কোনো ক্ষতি করে ফেলেছে, নাকি আরমান ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে? এই অজানা আতঙ্ক আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, আর তার সাথে মিশেছিল এক তীব্র অপরাধবোধ। আমার জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। দুপুরের দিকে সেদিন পেটের ভেতর আগুন জ্বলছিল। কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া হয়নি, শরীরটাও দুর্বল লাগছিল। বাধ্য হয়েই আমি ঘর থেকে বের হলাম। উদ্দেশ্য, এলাকার পুরনো এক বন্ধুর সাথে দেখা করা, যদি কিছু টাকার জোগাড় হয়। গলির মোড় ঘুরতেই একটা দৃশ্যে আমার পা দুটো মাটিতে আটকে গেল। আসলাম ভাই, আমার পুরনো দোকান মালিক, তার দোকানের সামনে মাথায় হাত দিয়ে বসে আছে। তার দোকানের মালপত্র, টুল বক্স, পুরনো টায়ার সবকিছু রাস্তায় ছড়ানো ছিটানো। দুজন অচেনা চেহারা, যাদের দেখলেই এলাকার মাস্তান বলে চেনা যায়, তার দোকানের কাঠের কাঠামো ভাঙচুর করছে। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আসলাম ভাই, কি হয়েছে এই সব? আসলাম ভাই আমার দিকে একবার তাকিয়েই মুখটা ফ্যাকাশে করে ফেলল। ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, আরমান, তুই এখান থেকে যা, সর্বনাশ হয়ে যাইব। ওই তিনতলা বাড়ির মালিকের ছোট ভাই লোক পাঠাইছে, আমারে কইছে তোরে যদি আমি ওই দিন বাইর না করতাম তাইলে নাকি আমার দোকানটা আগেই ভেঙে দিত। আমি তোরে রাখতে চাইছিলাম, তাই ওরা আজকে এই কাম করছে। তার কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। তাহলে শালার বাচ্চাটা রাগ এখনো পড়েনি, শুধু আমার চাকরি কেড়ে নিয়ে সে খুশি নয়, এখন সে আমার সাথে জড়িত সব মানুষকে শাস্তি দিচ্ছে, তার ক্ষমতা দেখাচ্ছে। ওই দুজন গুন্ডার একজন আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলো, তার চাহনি সাপের মতো হিসিসে। কিরে, তুই তো আরমান, বড় সাহেব কইছিল তোর এই এলাকায় দেখলে তো ঠ্যাং ভাঙে দিতে। সাহস তো কম না তোর, এখনো এখানে ঘুরঘুর করস? আমার শরীর তখন দুর্বলতায় কাঁপছিল, কিন্তু অপমান বোধটা সেই দুর্বলতাকে ছাপিয়ে গেল। আমি কোনো কথা না বলে লোকটার চোখের দিকে সোজা তাকিয়ে রইলাম। আমার ভেতরে মৃগটা যেন জেগে উঠছিল। আমি জানি ওদের সাথে লাগতে গেলে আমার হাড়গোড় আস্ত থাকবে না, কিন্তু আজ যদি চুপ করে থাকি তাহলে নিজের চোখের সামনেই মরে যাব। আমি কিছু বলার আগেই আসলাম ভাই ছুটে এসে আমার আর গুন্ডাটার মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করে বলল, ভাইজান, ওরে ছাইরা দেন, ও আর এই এলাকায় থাকবো না। আমি কথা দিতাছি ও চয়লা যাইব। গুন্ডাটা একটা বিদ্রুপের হাসি হেসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এবারের মতো ছেড়ে দিলাম তোর মালিকের মুখের দিকে চেয়ে, কিন্তু এরপর যদি এই গলিতে দেখছি তাহলে তোর লাশ ওকেও খুঁজে পাবে না। কথাগুলো বলে লোক দুটো চলে গেল। আমি মাটিতে পড়ে থাকা আসলাম ভাইয়ের ভাঙা জিনিসপত্রের দিকে তাকিয়ে রইলাম। আমার জন্য, শুধু আমার জন্য এই গরিব লোকটার এত বড় ক্ষতি হয়ে গেল। আমার অস্তিত্বটাই যেন সবার জন্য একটা অভিশাপ, আর আমি কিছুই করতে পারছি না। তীব্র আত্মগ্লানিতে আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছিল। আসলাম ভাইয়ের কান্না ভেজা অসহায় মুখটা আমি আর দেখতে পাচ্ছিলাম না। আমি সেখান থেকে প্রায় ছুটে পালালাম। কোথায় যাব জানি না, কি করব জানি না, শুধু জানি এই অপমান, এই জুলুম আমি আর সহ্য করব না। হয় মারব, না হয় মরব, এর একটা শেষ দেখে ছাড়ব। সেই রাতে আমি আর নিজের ঘরে ফিরলাম না, এক বন্ধুর ভাঙা গুদামে আশ্রয় নিলাম। মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, লায়লা। এই সব কিছু শুরু তাকে দিয়ে, শেষটাও তাকে দিয়েই করতে হবে। তাকে জানাতে হবে তার ভাই কি কি করছে, তাকে জানাতে হবে তার পাঠানো দয়া আমাকে নয়, আমার চারপাশের অন্য গরিব মানুষকেও পোড়াচ্ছে। যদি সামান্যতম মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে এই খেলা বন্ধ করতে বলুন, আর যদি না পারেন তাহলে জেনে রাখুন এই খেলার শেষটা আমি আমার মতো করে খেলব। কাল রাত 10টায় আপনাদের বাড়ির পেছনের ভাঙা দেয়ালের কাছে আমি অপেক্ষা করব। আপনার সাথে আমার শেষ কথা আছে। চিঠিটা লিখে আমি জমিলা খালার বাড়ির দিকে রওনা হলাম। এই চিঠি তার হাতে পৌঁছানো ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। এটা ছিল একটা ভয়ঙ্কর চাল। আমি জানি এটা একটা ফাঁদ হতে পারে, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে একটা বিড়ালও বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। আরমানের ভাঙাচোরা এবড়ো খেবড়ো হাতের লেখাটা আমার চোখের সামনে কাঁপছিল। প্রতিটা শব্দ যেন একটা জ্বলন্ত অঙ্গার, যা আমার হাতে নয়, সোজা আমার বুকের ভেতরে এসে পড়ছে। আপনার ছায়াও আমার জন্য বিপদ। কথাটা একটা তীক্ষ্ণ কাচের টুকরোর মতো আমার সত্তার গভীরে গিয়ে বিঁধে রইল। তাহলে এই আমার পরিচয়, একটা বিপদের ছায়া, একটা অভিশাপ, যা শুধু নিজের জীবনটাকেই নয়, অন্যের জীবনকেও বিষাক্ত করে তোলে। আমার বন্দিঘরের দেয়ালগুলো যেন আরও চেপে বসছিল, আমার নিঃশ্বাসকে আটকে দিচ্ছিল। কাল রাত 10টায় আপনাদের বাড়ির পেছনের ভাঙা দেয়ালের কাছে আমি অপেক্ষা করব।
এই শেষ বাক্যটা পড়ে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। ছেলেটা পাগল, ভত্ত পাগল। সে জানে না সে কার সাথে লাগতে যাচ্ছে। নাসির ভাইয়ের কানেই খবর গেলে তার কুকুরগুলো কাল তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই সাক্ষাৎ কোনো আলোচনার জন্য নয়, এটা একটা আত্মহত্যার আমন্ত্রণ। আমার ভেতরের ভয়টা এক লহজার জন্য সব দ্বিধা, সব রাগকে ছাপিয়ে গেল। তাকে রোখনা হবে, যেভাবেই হোক তাকে থামাতে হবে। কিন্তু কিভাবে? আমার দরজা তো বাইরে থেকে বন্ধ। এই 4 দেয়াল থেকে আমার চিৎকার ওই ভাঙা দেয়াল পর্যন্ত পৌঁছাবে না। আমি চিঠিটা বুকের ভেতর চেপে ধরে পায়চারি করতে লাগলাম। আমার সমস্ত শরীর কাঁপছিল। এটা কি একটা ফাঁদ? সে কি আমাকে বিপদে ফেলার জন্য এই খেলা খেলছে? না, তার আগের চিঠির কঠিন আত্মসম্মানবোধ আর এই চিঠির মুড়িয়া ক্রোধের মধ্যে একটা জিনিস স্পষ্ট: সে পরাজিত কিন্তু নত নয়। সে কথা বলতে চায় না, সে তার অপমান আর ক্ষোভের একটা শেষ দেখতে চায়। সে আমাকে ডাকছে না, সে তার ভাগ্যকে ডাকছে। আর সেই ভাগ্যের সাথে আমার নামটা এমনভাবে জড়িয়ে গেছে যে আমি চাইলেও আর আলাদা করতে পারবো না। আমার ভেতর এক অদ্ভুত শীতল সিদ্ধান্ত দানা বাঁধছিল। ভয় করছে, প্রচণ্ড ভয়। কিন্তু আসলাম ভাইয়ের ভাঙা দোকানের ছবি আর আরমানের এই মরিয়া চিঠিটা আমার ভয়কে ছাপিয়ে এক বিপজ্জনক জেদ তৈরি করছিল। যদি আমার ছায়াটাই তার বিপদের কারণ হয়, তাহলে সেই ছায়া নিয়ে আমি কাল তার সামনে গিয়ে দাঁড়াবো, শেষ কথা শোনার জন্য অথবা শেষ পরিণতি দেখার জন্য। বন্ধুর গুদামঘরের স্যাঁতস্যাঁতে অন্ধকার মেঝের ওপর বসে আমি চিঠিটা পাঠানোর পরের মুহূর্তগুলো পার করছিলাম। ইঁদুরে দৌড়াদৌড়ি আর পোকামাকড়ের ডাকের মধ্যে আমার মাথার ভেতরটা একদম শান্ত, থমথমে হয়েছিল। রাত পা উত্তেজনার চেয়েও বড় হয়ে দেখা দিয়েছিল একটা ক্লান্তিকর অপেক্ষা। আমি কি ঠিক কাজ করলাম? একটা বন্যি মেয়েকে এভাবে প্রকাশ্যে ডেকে এনে আমি কি ওর বিপদ আরও বাড়িয়ে দিলাম না? নাকি আমি শুধু নিজের ইগোর তস্কিন করার জন্য এই ঝুঁকির পথে হাঁটছি? সারা দিন পেটে কিছু পড়েনি। বন্ধুর দেওয়া একটা শুকনো রুটি চিবানোর চেষ্টা করছিলাম, কিন্তু গলা দিয়ে নামছিল না। ক্ষুধা মরে গেছে। বুকের ভেতর শুধু রাত 10টার কাঁটাটা নড়াচড়া করছিল। সে কি আসবে, নাকি আমার এই দুঃসাহসকে সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে? আশাই উচিত না। তার মতো মেয়ের জন্য আমার মতো এক রাস্তার ছেলের ডাকে সাড়া দেওয়া মানে নিজের কবরের মাটি খোঁড়া। কিন্তু আমার ভেতরের পশুটা চাইছিল সে আসুক। অন্তত একবারের জন্য সে তার সোনার খাঁচা থেকে বেরিয়ে এসে দেখুক তার আর তার ভাইয়ের ক্ষমতার কারণে বাইরের দুনিয়াটা কেমনভাবে পুড়ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমি গুদামঘর থেকে বেরিয়ে এলাম। উদ্দেশ্যহীনভাবে পুরান ঢাকার অলিগলিতে ঘুরতে লাগলাম। প্রতিটা মুখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই বুঝি নাসের ভাইয়ের কোনো লোক আমাকে দেখছে। একটা রিকশার বেলের শব্দেও আমি চমকে উঠছিলাম। আমি ভয় পাচ্ছিলাম না, কিন্তু আমার ভেতর একটা অদ্ভুত সতর্কতা কাজ করছিল। আজ রাতে কিছু একটা ঘটবে, হয়তো ভালো, হয়তো খারাপ, হয়তো এটা আমার জীবনের শেষ রাতও হতে পারে। এই ভাবনাটা আমাকে কাবু করার বদলে আরও শক্ত করে তুলছিল। আমার হারানোর কিছু নেই। যা সম্মান রাস্তায় গড়াগড়ি খায়, তার আবার জীবনের মায়া কি? আমার সারাটা দিন কেটেছিল এক ঘোরের মধ্যে। সকালে মা দরজার বাইরে থেকে আবার বিয়ের কথা তোলার চেষ্টা করেছিলেন, আমি কোনো জবাব দিইনি। আমার নীরবতা এখন তাদের কাছে উদ্ধত্ত মনে হয়। ভালো, তারা যা খুঁজে ভাবতে পারে। আমার মাথায় তখন শুধু ঘুরছিল রাত 10টা, ভাঙা দেয়াল আর একটা মরিয়া ছেলের মুখ। আমার সবচেয়ে বড় ভয় ছিল জমিলা খালাকে নিয়ে। নাসের ভাই চোখে ফাঁকি দিয়ে তার পক্ষে দুবার আমার কাছে আসাটা একটা মৌজিজার চেয়েও কম নয়। সে যদি আবার আমার কোনো কাজে সাহায্য করতে গিয়ে ধরা পড়ে যায়, তাহলে ওই রাক্ষসটা তাকে আস্ত রাখবে না। আমি তাকে আর কোনো বিপদে ফেলতে চাইনি, কিন্তু তার ছাড়া আমার আর কোনো পথও খোলা ছিল না। দুপুরে খাবার দেওয়ার সময় আমি জমিলা খালার হাত দুটো চেপে ধরেছিলাম। আমার চোখে জল ছিল না, ছিল এক কঠিন অনুনয়। খালা, আজ রাতে তোমাকে শেষ একটা কাজ করে দিতে হবে। আমার ঘরের তালাটার একটা ব্যবস্থা করতে হবে। জমিলা খালার মুখটা ভয়ে সাদা হয়ে গেছিল। আম্মাজান, আপনি আমারে মার্ডার করতে চান? বড় সাহেব জানলে আমারে জ্যান্ত কবর দিয়ে দিবে। কেউ জানবে না খালা, আমি শুধু 10 মিনিটের জন্য বেরোবো, বাড়ির পেছনের দিকটায়। দোহাই লাগে খালা, না করো না। আমি প্রায় ফিসফিস করে বলেছিলাম। আমার কণ্ঠের মরিয়া ভাবটা হয়তো তার মনকে গলিয়েছিল। সে কোনো কথা না বলে শুধু একবার মাথা নেড়েছিল, যার অর্থ হ্যাঁ বা না কিছুই আমি বুঝতে পারিনি। আমার ভাগ্যটা আমি এখন এই গরিব ভীতু মহিলার সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছিলাম। রাত বাড়ার সাথে সাথে আমার হৃৎপিণ্ডটাও যেন পাথরের মতো ভারী হয়ে উঠছিল। রাত 10টা বাজতে কয়েক মিনিট বাকি। আমি নিঃশব্দে চাবি দিয়ে দরজা খুললাম। পুরো বাড়িটা ঘুমে আচ্ছন্ন। আমি চোরের মতো পা ফেলে বাড়ির পেছনের দিকে এগোলাম। বাগানটা অন্ধকার, শুধু ঝিটি পোকার একটানা শব্দ সেই নীরবতাকে আরও ভারী করে তুলেছে। পেছনের দেয়ালটা অনেক পুরনো, কয়েক জায়গায় ভাঙা। ছোটবেলায় আমি আর নাসের ভাই এই দেয়াল টপি লুকোচুরি করতাম। কে জানতো একদিন এই দেয়ালটাই আমার জেলখানার মুক্তির মাঝখানের একমাত্র বাধা হয়ে দাঁড়াবে। দেয়ালের কাছে পৌঁছতেই আমি একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। অন্ধকারে দাঁড়িয়ে আছে আরমান। তার সিলুয়েট দেখেই আমি চিনে হয়ে গেছিল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি দেয়ালের এই পাশে, সে ও পাশে।
মাঝখানে শুধু কয়েকটা ইঁট আর আমার দুজনের বিধ্বংসী ভাগ্য। আমি কিছু বলার আগেই সে কথা বলে উঠল। তার গলাটা রুক্ষ, চাপা, কিন্তু প্রচণ্ড ক্ষোভে ভরা। এসেছেন তাহলে? আমি তো ভেবেছিলাম রাজকন্যারা ময়লার স্তূপের কাছে আসে না, ভয় করেননি? তার কথায় যে তীব্র বিদ্রুপ ছিল তা আমার গায়ে লাগলো, কিন্তু আমি কোনো জবাব দিলাম না। সে বলতেই থাকলো, আপনার ওই দয়ার দুটো দুল আমার গালে চড়ের মতো লেগেছে। আপনারা বড় লোকেরা কি এটাই ভাবেন টাকা ছুঁড়ে মারলেই সব অপমান কেনা যায়? আপনার ভাই আমাকে ছোট লোকের বাচ্চা বলেছে, আমার রুজি কেড়ে নিয়েছে, আমার জন্য আরেকটা গরিব মানুষের দোকান ভেঙেছে, আর আপনি ভেবেছিলেন দুটো সোনার দুল দিয়ে এই সব কিছুর দাম দিয়ে দেবেন? আমি দেয়ালের ফাটল দিয়ে তার জলজলে চোখ দুটো দেখার চেষ্টা করছিলাম। আমি কাঁপা গলায় বললাম, আমি আপনাকে সাবধান করতে এসেছি। সাবধান? আমাকে নতুন করে আর কিসের সাবধান করবেন? আমার তো সব শেষ। নাকি এখন আপনার ভাই গুন্ডালেরই আমার জানটাও নিতে চায়? তার শেষ কথাটা একটা হিমশীতল সত্যের মতো আমার কানে বাজল। আমি কিছু বলার জন্য মুখ খোলার আগেই আমাদের নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে বাড়ির ভেতর থেকে একটা তীক্ষ্ণ পরিচিত কণ্ঠ ভেসে এলো, যা আমার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। লাইলা, তুই তোর ঘরে নেই? কোথায় গেলি তুই? নাসের ভাই। সে জেগে গেছে। তার পায়ের শব্দ বাগানের দিকেই এগিয়ে আসছিল। বাইরে থেকে ভেসে আসা আসলাম ভাইয়ের ভয়ার্ত চাহনি আর তার কাঁধে রাখা ওই গুন্ডার হাত, দৃশ্যটা একটা স্থির ছবির মতো আমার মাথায় গেঁথে গেল। যে হাত দিয়ে আসলাম ভাই একদিন আমার হাতে রেঞ্জ তুলে দিয়েছিল, সেই হাত আজ তার নিজের কান্নারত মুখ ঢাকতে পারছে না। এটা বিশ্বাসঘাতকতা নয়, এটা ভয়। নাসের ভাইয়ের ক্ষমতা গরিবের আত্মসম্মানের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর আমি সেই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। কি বোকা আমি! আমার ভেতরটা রাগে বা অপমানে নয়, এক শীতল আত্মগ্লানিতে অবশ হয়ে যাচ্ছিল। বস্তার আড়াল থেকে আমি ফিসফিস করে বললাম, আসলাম ভাই। শব্দটা আমার গলা থেকে বেরোবার আগেই আরমানের লোহার মতো শক্ত হাতটা আবার আমার মুখ চেপে ধরল। তার চোখের আগুন আবার জ্বলে উঠেছে, কিন্তু এবার তা আমার ওপর নয়, বাইরের ওই দৃশ্যের উপর। তার দৃষ্টিতে ঘৃণা ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক পরাজিত দীর্ঘশ্বাস। সে বুঝতে পারছিল তার পুরনো পৃথিবীটা কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর এর প্রতিটি ভাঙনের শব্দ তার বুকে এসে বাজছে। তোর বড় ভাই একটা চাল চালছে, তগো দুইটারে একসাথে এক মামলায় ফাঁসায় দিব। মাইয়াটারে অপহরণের মামলা। একবার পুলিশ পর্যন্ত গেলে আর বাইর হইতে পারবি না। সাহেবের টাকা আর ক্ষমতা দুইটাই আছে। সে আসলাম ভাইয়ের দিকে ঝুঁকে বলল, সাহেব কইছে আরমানরে যদি তুই এইখান থেকে বাইর করে আনতে পারোস, তাইলে তোর দোকান তুই ফেরত পাবি। ভাবার জন্য তোর কাছে 10 মিনিট টাইম আছে, এরপরে আমরা আমগো কাম করুম। কথাগুলো শুনে আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। অপহরণ! তাহলে এই ছিল নাসের ভাইয়ের চূড়ান্ত চাল। সে শুধু আরমানকে এলাকা ছাড়া করেই থামবে না, সে তাকে চোর অপহরণকারী বানিয়ে সমাজের চোখে একেবারে শেষ করে দিতে চায়। আর আমাকে ব্যবহার করছে সেই ফাঁদের টোপ হিসেবে। আসলাম ভাই যদি আরমানকে আমাদের হাতে তুলে দেয়, সে তার দোকান ফেরত পাবে, আর যদি না দেয় তাহলে হয়তো সেও এই মামলায় জড়িয়ে যাবে। আমার ভাই একটা অসহায় গরিব মানুষকে দিয়ে আরেকটা গরিব মানুষকে স্বীকার করাচ্ছে। আরমান আমার মুখ থেকে হাতটা সরিয়ে নিল। তার চেহারায় এখন কোনো ভাবান্তর নেই, যেন সে পাথর হয়ে গেছে। বাইরের লোক দুটো রিকশায় বসে একটা সিগারেট ধরিয়েছে, যেন 10 মিনিট পর একটা কসাইখানার দরজা খোলার অপেক্ষায় আছে। আরমান আমার দিকে তাকালো। সে দৃষ্টি আমি কোনোদিন ভুলব না। সেই চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু এক গভীর অন্তহীন ক্লান্তি। সে হয়তো মনে মনে তার জীবনের সব হিসাব মিলিয়ে নিচ্ছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বস্তার ওপর শরীরটা এলিয়ে দিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলাম। আমার কান্না থামান। অনেকক্ষণ পর আরমানের গলাটা শুনতে পেলাম, রুক্ষ, কর্কশ, কিন্তু তার মধ্যে কোথাও যেন আদেশের চেয়ে বেশি ছিল এক ধরনের অসহায় অনুরোধ। আমি চোখ তুলে তাকালাম। গুদামঘরের আবছা অন্ধকারে তার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। আসলাম ভাই কি করবে সেটা তার ব্যাপার। আরমান আমার কথা শেষ করতে না দিয়েই বলল, তার জায়গায় আমি থাকলেও হয়তো একই কাজ করতাম। পেটের ভাতের চিন্তা মানুষের বিবেককে মেরে ফেলে। দোষ তার না, দোষ আমাদের কপালের। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম সে আসলাম ভাইয়ের উপর প্রচণ্ড রেগে থাকবে, তাকে গালি দেবে, কিন্তু তার গলায় ছিল এক অদ্ভুত বোঝাপড়া, যেন সেই নোংরা পৃথিবীর নিয়মগুলো খুব ভালো করে জানে। এই ছেলেটা আমার চেয়ে বয়সে কতটুকুই বা বড় হবে, কিন্তু তার অভিজ্ঞতা যেন আমার চেয়ে কয়েকশো বছরের বেশি। আমার সোনার খাঁচার জীবনে আমি যা শিখিনি, সে তা শিখেছে রাস্তার ধুলোবালিতে হোঁচট খেতে খেতে।
সে উঠে দাঁড়ালো। গুদামঘরের অন্যদিকে স্তূপ করে রাখা পুরনো কিছু লোহার অ্যাঙ্গেলের দিকে এগিয়ে গেল। অন্ধকারে আমি শুধু তার ছায়ামূর্তিটাই দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সে ফিরে এলো। তার হাতে দুটো শক্ত ভারী লোহার রড। একটা সে আমার দিকে এগিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এটা দিয়ে কি হবে? কি হবে আমি জানি না। তার গলায় এক নতুন কাঠিন্য, কিন্তু খালি হাতে মরার চেয়ে কিছু একটা হাতে নিয়ে মরা ভালো। ওরা যদি ভেতরে ঢোকে, আপনার গায়ে হাত দেওয়ার আগে ওদের অন্তত কয়েকজনের মাথা ফাটাতে হবে। তার কথা শুনে আমার শরীরের ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই ছেলেটা এখনো হার মানেনি, সে এখনো লড়তে চায়। একটা লোহার রড হাতে নিয়ে সে যেন আবার সেই পুরনো মেকানিক আরমান হয়ে উঠেছে, যার কাছে লোহাই তার একমাত্র বন্ধু। আমি কাঁপা কাঁপা হাতে রডটা নিলাম। ওটা ঠান্ডা, ভারী আর কঠিন। আমার নরম অনভ্যস্ত হাতে ওটা বেমানান, কিন্তু ওই মুহূর্তে ওই লোহার টুকরোটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় বলে মনে হলো। আমি আমার ছেঁড়া শাড়ির আঁচলটা কোমরে ভালো করে জড়িয়ে নিলাম। আরমানের দিকে তাকালাম, বললাম, আমিও লড়ব। এই প্রথম আরমানের মুখে আমি হাসির একটা আবছা রেখা দেখলাম। সেটা হাসি নয়, একটা করুণ বিদ্রূপ। সে বলল, রাজকন্যা দেখছি তলোয়ার ধরতে শিখে গেছে, কিন্তু যুদ্ধটা তো সোজা না। সে গুদামঘরের পেছনের দেয়ালের দিকে ইশারা করল। দেয়ালটা প্রায় পুরোটাই ভাঙা, শুধু কয়েকটা আলগা ইট দিয়ে কোনো মতে দাঁড় করানো। আমাদের এখান থেকে বের হতে হবে এক্ষুনি। আমার রান্নারও এখন আর কোনো দাম নেই। আমি নিজেই এখন একটা হদিয়াছি বিপদ। আমরা কোনো শব্দ না করে গুদামঘরের পেছনের ভাঙা দেয়ালটার দিকে এগোলাম। আরমান প্রথমে সাবধানে কয়েকটা আলগা ইট সরালো। বাইরেতে একটা সরো নোংরা গলি। ড্রেনের পচা পানির গন্ধ নাকে এসে ধাক্কা মারল। এই আমার নতুন জগৎ। আতর আর ফুলের সৌরভ থেকে পচা নর্দোয়ার এই জগতে আমার নির্বাসন। আমি আগে নামছি, আপনি আমার পেছনে আসুন, কোনো শব্দ করবেন না। আরমান ফিসফিস করে বলে প্রায় নিঃশব্দে দেয়ালের ফাঁক গলে বাইরে বেরিয়ে গেল। আমি তার পেছন পেছন নামলাম। আমার পা দুটো খালি, শাড়িটা ছেঁড়া, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমার মাথায় শুধু ঘুরছিল আমাদের হাতে সময় খুব কম। গলিটা এতটাই সরু যে দুজন মানুষ পাশাপাশি হাঁটা প্রায় অসম্ভব। আমরা দেয়াল ঘেঁষে এগোতে লাগলাম। গলির শেষ মাথায় একটা বড় রাস্তা দেখা যাচ্ছে। সেখানে টিমটিমে আলোর নিচে কিছু রিকশা দাঁড়িয়ে আছে। আমাদের সদরঘাট যেতে হবে, আরমান হঠাৎ করে বলল। সদরঘাট কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ঢাকা এখন আপনার ভাইয়ের হাতের মুঠোয়। এই শহরে থাকা মানে নিশ্চিত মৃত্যু। আমাদের কোনো লঞ্চে করে পালাতে হবে বরিশালের দিকে। ওখানে আমার এক দূর সম্পর্কের মামা থাকেন, হয়তো কয়েকদিনের জন্য আশ্রয় মিলতে পারে। বরিশাল আমার কাছে একটা অচেনা অজানা জায়গা। আমি কোনোদিন ঢাকার বাইরে একা যাইনি, আর এখন আমায়। আমরা বড় রাস্তায় এসে পৌঁছালাম। আরমান তার গায়ের ময়লা চাদরটা খুলে আমার দিকে এগিয়ে দিল। এটা দিয়ে ভালো করে শরীরটা ঢেকে নিন, আপনার ছেঁড়া বামি শাড়ি দেখলে সবার চোখে পড়বে। আমি কোনো কথা না বলে চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। পোড়া মোবিল আর ঘামের তীব্র গন্ধে আমার মাথাটা ঘুরে উঠল, কিন্তু এই দুর্গন্ধটাও আমার কাছে নিরাপদ মনে হচ্ছিল। এটা আমার পরিচয়কে ঢেকে দিচ্ছে, আমার বিপদকে আড়াল করছে। আমরা একটা রিকশার দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই একটা কালো গাড়ি তীব্র গতিতে আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। আমি চমকে গাড়ির দিকে তাকালাম, আর আমার রক্ত হিম হয়ে গেল। ড্রাইভিং সিটে নাসের ভাই। তার চোখ দুটো হিংস্র বাজের মতো রাস্তার দুপাশে কি যেন খুঁজছে। সে আমাদের দেখতে পায়নি, কিন্তু এক মুহূর্তের জন্য যদি সে পাশে তাকাতো তাহলে সব শেষ হয়ে যেত। আমি ভয়ে আরমানের হাতটা খামচে ধরলাম। সেও গাড়িটা দেখেছে, তার শরীরটা শক্ত হয়ে গেছে। গাড়িটা চলে যাওয়ার পরেও আমরা অনেকক্ষণ রাস্তায় মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। এই শহরটা সত্যিই একটা ফাঁদ। হাঁটতে হবে, আরমান প্রায় স্বগতোক্তির মতো বলল। রিকশায় যাওয়া এখন নিরাপদ না, ওরা রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসাতে পারে। আমরা সদরঘাটের দিকে হাঁটতে শুরু করলাম। রাত গভীর হচ্ছে, কিন্তু ঢাকার রাস্তা কখনো ঘুমায় না। নিশীথ রাতের কর্মী ট্রাকের শব্দ আর বেওয়ারিশি কুকুরের কোলাহল। আমার খালি পায়ে তীব্র যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমি টু শব্দটিও করলাম না। আরমানের পাশে চুপচাপ হাঁটতে থাকলাম। অনেকটা পথ হাঁটার পর একটা ছোট চায়ের দোকানের সামনে এসে আরমান থামল। দোকানের বেঞ্চিতে কয়েকজন লোক বসে ঝিমোচ্ছে। দোকানদার উনুনে চা বানাচ্ছে। এখানে একটু বসেন, আমি আসছি বলে আরমান দোকানের পেছনের দিকে মিলিয়ে গেল। আমি একা একটা বেঞ্চির এক কোনায় বসলাম। চাদরের ভেতর থেকে আমি চারপাশটা দেখছিলাম। আমার জগৎ থেকে এই জগৎটা কত আলাদা। এখানে সবাই ক্লান্ত, সবাই সংগ্রামী।
এখানে সোনার খাঁচার আড়াল নেই, আছে শুধু কঠিন বাস্তবতা। হঠাৎ চায়ের দোকানে বসে থাকা একজন লোকের কথায় আমার কান খাড়া হয়ে গেল। সে তার পাশের জনকে বলছিল, শুনছস কামাল, পুরান ঢাকার এক বড় নেতার মাইগা নাকি একটা মেকানিক পোলার সাথে ভাইগা গেছে। নেতার ছোট ভাই তো এলাকা পুরা মাথায় তুলে রাখছে, কইছে পোলাটারে জিন্দা বা মুর্দা যে ধরায় দিতে পারবো তারে 1 লাখ টাকা ইনাম দিব। তার কথা শুনে আমার মনে হলো কেউ আমার কানে গরম সীসা ঢেলে দিয়েছে। 1 লাখ টাকা! নাসের ভাই আরমানের মাথার দাম ঠিক করেছে। এখন আর শুধু তার গুন্ডারা নয়, টাকার লোভে এই শহরের প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষ, প্রত্যেকটা অপরচুনিস্টিক লোক তাকে খুঁজবে। এই ফাঁদ থেকে আমাদের মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। ঠিক তখনই আরমান ফিরে এলো। তার হাতে 2টো মাটির কাপে গরম চা আর একটা কাগজের ঠোঙায় কিছু বিস্কিট। সে আমার পাশে বসে চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিল। তার মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু আমি বুঝতে পারছিলাম সেও কথাটা শুনেছে। সে চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে না তাকিয়ে শান্ত শীতল গলায় বলল, এখন আর শুধু আপনার ভাই নয়, পুরো শহর আমাদের শত্রু।